সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। এখন বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই, বাইরে যাচ্ছ না, সারাক্ষণ পড়ালেখা নিয়ে আছো, এটাই সাধারণত আশা করি। অবশ্যই বাসায় থাকো, পড়ালেখা করো। আবারও তোমাদের সাথে আমি আসছি পদার্থবিজ্ঞানের ক্লাস নেওয়ার জন্য। তো গত ক্লাসে তোমরা দেখেছো যে আমি সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কমপ্লিট করে গেছি। আজকে আমাদের বাকি থাকার মধ্যে মোলার আপেক্ষিক তাপ, সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ, রুদ্ধতাপীয় কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ, তারপরে দুই ধরনের মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক ইত্যাদি দেখাবার চেষ্টা করব। তো শুরুতেই মোলার আপেক্ষিক তাপ নিয়ে আলোচনা করি। আসো, মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা। মোলার মোলার আপেক্ষিক তাপ অবলিক তাপ ধারণ ক্ষমতা। মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা। মোলার আপেক্ষিক তাপ মোলার তাপ ধারণ ক্ষমতা। আচ্ছা, মোলার আপেক্ষিক তাপ অথবা মোলার তাপ ধারণ ক্ষমতা। সাধারণত কোনো একটা সিস্টেমে এক মোল গ্যাস নিয়ে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াবার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। আবার রিপিট করছি, কোনো একটি সিস্টেমে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই হলো ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন তাপগতিবিদ্যা যেহেতু আমরা 3টা চলক রাশি পেয়েছি, পি, ভি, টি, তো 3টা চলক রাশির ক্ষেত্রে সাধারণত যেহেতু তাপমাত্রা বাড়ানোর প্রসঙ্গ এসছে, সেজন্য তাপমাত্রা পরিবর্তন হবে। এবং এই পরিবর্তন করতে গিয়ে আমরা দুভাবে করতে পারি। একটা হলো তাপমাত্রা পরিবর্তন করব কখনো পিকে স্থির রেখে, যার কারণে ভি এবং টি এর সম্পর্ক পাবো। আবার একই নিয়মে ভিকে স্থির রেখে যদি করি তাহলে পি এবং টি এর সম্পর্ক দেখাবো। তো মোলার আপেক্ষিক তাপকে স্বাভাবিকভাবে পি স্থির যখন রাখবো তখন আমরা বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, যখন আয়তন স্থির রাখবো তখন তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলবো। তাহলে দু ধরনের আপেক্ষিক তাপ পাচ্ছি আমরা। একটা হলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপ মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ। আর একটা হলো স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ। তো স্থির আয়তন মোলার আপেক্ষিক, স্থির চাপ মোলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে মোলার তাপ ধারণ ক্ষমতা বলা হয়ে থাকে। তাহলে আমরা এভাবে বলার চেষ্টা করি যে কোনো এক সিস্টেমে 1 মোল গ্যাসের তাপমাত্রা আয়তন স্থির রেখে 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই তাপকে ওই গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। আমি আবার বলছি, আমরা প্রথমে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের কথা যদি বলি তাহলে কোনো সিস্টেমে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ অথবা স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা বলা হয়। একই নিয়মে আবার যদি দেখি স্থির চাপ মোলার আপেক্ষিক তাপ, তাহলে কোনো সিস্টেমে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির চাপ মোলার আপেক্ষিক তাপ বলে। সাধারণত স্থির চাপ মোলার আপেক্ষিক তাপকে সিপি দ্বারা লেখা হয় এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে সিভি দ্বারা লেখা হয়। তাহলে একটা হলো সিপি আর একটা হলো সিভি। তো সিপি এবং সিভি এর ক্ষেত্রে সাধারণত 1 মোল গ্যাসের তাপমাত্রাকে, উভয় ক্ষেত্রে 1 মোল গ্যাসের তাপমাত্রাকে বৃদ্ধি বা হ্রাস করতে হয়। তো 1 মোল গ্যাসের তাপমাত্রাকে বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে দুই ক্ষেত্রে কি একই পরিমাণ তাপ লাগবে? এটাই হলো আমাদের এখনকার প্রশ্ন। তো বিষয়টা দেখো, প্রথমে বলা হচ্ছে যে স্থির চাপ মোলার আপেক্ষিক তাপ। আসো আমরা কাল্পনিকভাবে একটা জিনিস চিন্তা করি। ধরো একটা সিস্টেমে 1 মোল গ্যাস নেওয়া হলো। ওই সিস্টেমে যদি চাপ স্থির রাখি তাহলে চাপ স্থির রাখার ফলে সিস্টেমটির তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তনের পরিবর্তন ঘটবে।
আয়তনের পরিবর্তন ঘটার কারণে ওই সিস্টেমে বর্ধিত আয়তনের জন্য তাকে কিছু কাজ করতে হবে। তাহলে ওই সিস্টেমের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবার জন্য সিস্টেমে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে, আবার বর্ধিত আয়তনের জন্য বা বর্ধিত আয়তনে কৃত কাজের জন্য কিছু পরিমাণ তাপ লাগবে। তাহলে এখানে এই দিকের তাপটাকে আমরা দুভাবে ধরে নিতে পারি। ধরো এইদিকে প্রয়োজনীয় তাপ যদি আমরা, যেহেতু সিপি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, সেহেতু সিপি এর ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় তাপটাকে ধরে নিতে পারি নর্মালি অন্তঃস্থ শক্তির জন্য কিউ পরিমাণ বৃদ্ধি, আর বর্ধিত আয়তনের জন্য ডি কিউ পরিমাণ তাপ। তাহলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে সিপি এর ক্ষেত্রে কিউ প্লাস ডি কিউ তাপের প্রয়োজন হয় 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য। আবার ওইদিকে যদি তুমি স্থির আয়তন বিবেচনা করো, তাহলে স্থির আয়তনে এখানেও ওই একই সিস্টেম, তার যদি তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হয়, তাহলে যেহেতু আয়তন স্থির, তাহলে তাকে আর বর্ধিত আয়তনের জন্য অতিরিক্ত কোনো কাজ করতে হবে না। ফলে ওই 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে বা তাপশক্তির প্রয়োজন হবে, সেই তাপশক্তিটা যদি আমরা সিবি ধরি, সিবিটা মূলত শুধুমাত্র ওই তার অন্তঃস্থ শক্তি বৃদ্ধির জন্যই ব্যয়িত তাপটা লাগবে। তাহলে দেখো সিবি এর ক্ষেত্রে বর্ধিত কোনো তাপশক্তি লাগবে না, এজন্য যে এই ক্ষেত্রে আয়তনের জন্য আয়তন অপরিবর্তিত থাকার কারণে বর্ধিত কাজ করতে হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে সিবি এর ক্ষেত্রে লাগবে কিউ এর তাপ, আর সিপি এর ক্ষেত্রে লাগবে কিউ প্লাস ডি কিউ তাপ। তাহলে দেখো এই যে সিপি এর ক্ষেত্রে সিবি এর তুলনায় বেশি তাপ লাগে, সঙ্গত কারণে আমরা বলে নিতে পারি সিপি সিভি এর চেয়ে বড়। তাহলে এখন দেখো এটাকে বলা হয় সিপি এবং সিবি এর চেয়ে মধ্যে সম্পর্ক। তাহলে তোমাদেরকে যদি এখন একটা প্রশ্ন করা হয় যে সিপি এবং সিভি এর মধ্যে কোনটি বড়, তাহলে অবশ্যই আমরা বলবো কি সিপি সিভি এর চেয়ে বড়। কেন বড় কথা লিখতে গিয়ে যদি আমরা লিখি, তাহলে দেখো একটু ধীরস্থিরভাবে শোনো, তাহলে তোমরা লিখতে পারবে। যেহেতু ভাষাগত প্রশ্ন বোর্ডে লিখে দেওয়াটা একটু জটিলতা আছে, তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমে আমি সিপি এবং সিভি এর মধ্যে সিপি বড় এই অংশটা বোঝার জন্য প্রথমে আমি সিভি এর কথা নিয়ে আসবো। অর্থাৎ ধরি একটি সিস্টেমে 1 মোল গ্যাস রাখা আছে, ওই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওই তাপ গ্যাসের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে। যেহেতু আয়তন স্থির, অতএব স্থির আয়তনে তাকে বর্ধিত আয়তনের জন্য কোনো অতিরিক্ত কাজ করতে হবে না। সুতরাং ধরে নিচ্ছি যে ওই স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি ইকুয়াল টু কিউ। একই নিয়মে ওই একই সিস্টেমে যদি আয়তন স্থির না রেখে চাপ স্থির রাখা হয়, তাহলে স্থির চাপের ফলে ওই সিস্টেমটি আয়তন বৃদ্ধি পাবে। বর্ধিত আয়তনের জন্য তাকে অতিরিক্ত কিছু পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে। তাহলে সিপি এর ক্ষেত্রে দেখা যায় যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কিউ তাপ, আবার অতিরিক্ত আয়তনজনিত কারণে অতিরিক্ত কিছু তাপ ডিকিউ লাগবে। যেহেতু সিপি এর ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ কিউ প্লাস ডিকিউ ইজ গ্রেটার দেন কিউ, সেহেতু সিপি ইজ গ্রেটার দেন সিপি। তাহলে মূল কথা হলো আয়তন স্থির রাখলে অতিরিক্ত কাজ করতে হয় না বলে সেখানে কিছু কম তাপ লাগে, ফলে যে পরিমাণ তাপ দিয়ে আমরা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে পারি। একই পরিমাণ গ্যাসকে একই সিস্টেমে আয়তন স্থির না রেখে চাপ স্থির রাখলে বর্ধিত আয়তনের জন্য যে পরিমাণ কাজ করতে হয়, ওই অতিরিক্ত কাজের জন্য তাকে অতিরিক্ত কিছু শক্তি প্রদান করতে হয়। ওই অতিরিক্ত তাপ শক্তির কারণে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়বে, প্লাস বর্ধিত কাজও সম্পন্ন হবে। ফলে ওই ক্ষেত্রে লাগবে কিউ প্লাস ডি কিউ। সুতরাং আমরা ধরে নিতে পারি সিপি এবং সিবি এর ক্ষেত্রে সিপি বড়। তো প্রিয় শিক্ষার্থী, মনে রেখো এখানে একটা প্রশ্ন হতে পারে সিপি ইজ গ্রেটার দেন সিভি, কেন ব্যাখ্যা করো। আমার মনে হয় আমরা সকলে এই আনসারটা করতে পারবো। প্রথমত মোলার তাপ আপেক্ষিক তাপের সংজ্ঞা দিতে পারো, তার সিপি এর সংজ্ঞা দিতে পারো, সিবি এর সংজ্ঞা দিতে পারো, তারপরে যেই কন্ডিশনে আমরা কাজ করব সেই কন্ডিশনটাকে নিতে পারো। আচ্ছা, আর এখানে আরেকটু কথা বলে রাখি আমরা, এই যে সিপি, তাহলে সিপিকে বলবো কি স্থির চাপ মোলার আপেক্ষিক তাপ, সিবিকে বলবো স্থির চাপ আয়তন মোলার আপেক্ষিক তাপ। এখন এই দুইটা তাপের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা সম্পর্কটা হয়তো একটু পরে ব্যাখ্যা করব, কিন্তু তার আগে সিপি এবং সিবি এর অনুপাতটাকে জানার চেষ্টা করব। যেমন সিপি আর সিভি, এই যে অনুপাত, এই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে। তো এই ধ্রুব সংখ্যাটিকে বলা হয় গামা। এটা হলো গামা।
এখন মাঝে মাঝেই সংজ্ঞা দেখতে পারে যে গামা কি, তাহলে গামা কি? গামা হলো সিপি এবং সিবি এর অনুপাত। তাহলে গামার সংজ্ঞা যদি আমরা দিতে যাই, আমরা এইভাবে ব্যাখ্যা করব, কোনো গ্যাসের স্থির চাপ মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলা হয়। তো এই গামার বিশেষত্ব কি? এই গামার সাহায্যে আমরা সহজেই গ্যাসের পারমাণবিক বিন্যাস জানতে পারি। এই গামা শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র যেখানে ছিল, নিউটন শব্দের বেগ নির্ণয়ের জন্য যে সূত্র দিছে, সেই সূত্রটি প্রকৃত মান না পাওয়ার কারণে ল্যাপ্লাস পরে তাকে সংশোধন করে, ওই সংশোধনে তিনি গামা ব্যবহার করেছিলেন। তাহলে আমরা গামার সাহায্যে আন্তঃআণবিক গঠন বা গ্যাসের আণবিক গঠন জানতে পারি, গামার সাহায্যে আমরা শব্দের বেগ নির্ণয় করতে পারি। আবার এই যে গত ক্লাসে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়ালাম, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভিটি অর্থাৎ তাপগতীয় চলক তিনটির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই গামার গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা গামার সংজ্ঞা বলছি সিপি বাই সিবি ইকুয়াল টু গামা। এখন আসো গামার গুরুত্বটা একটু দেখার চেষ্টা করি। গামার গুরুত্বের ক্ষেত্রে লিখো গামা এর গুরুত্ব। তাহলে গামার গুরুত্বের ক্ষেত্রে 1 নম্বরে আমরা লিখবো যেটা, সেটা হলো কি, গামা এর সাহায্যে গ্যাসের আণবিক বিন্যাস ব্যাখ্যা করা যায়। আণবিক বিন্যাস ব্যাখ্যা করা যায়। 2 নম্বর লিখব গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ে গামা এর ব্যবহার রয়েছে। আর 3 নম্বর যদি লিখি, 3 নম্বরের ক্ষেত্রে আমরা লিখব যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চলক তিনটি বলতে পিভিটি সম্পর্কে গামা এর গুরুত্ব রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গামার সংজ্ঞার পরে গামার গুরুত্বকে আমরা এই অংশটা লিখে দিছি, এই অংশটা বোঝার চেষ্টা করবো। তাহলে 3টি ক্ষেত্রে আমরা গামার গুরুত্বটা দেখতে পাই আপাত দৃষ্টিতে। আচ্ছা, গামার গুরুত্বের পর আমরা এখানে একটা কথা লিখছি যে গামার সাহায্যে গ্যাসের আণবিক বিন্যাস ব্যাখ্যা করা যায়। গামার ক্ষেত্রে কিভাবে আমরা আণবিক বিন্যাস ব্যাখ্যা করতে পারি, আসলে আমরা সেই বিষয়টা একটু দেখাবার চেষ্টা করি। তো যেহেতু গামা বলছে গামা ইকুয়াল টু সিপি বাই সিভি, সেই ক্ষেত্রে গামার সাথে আণবিক বিন্যাস ব্যাখ্যার ক্ষেত্রে আণবিক বিন্যাসের ক্ষেত্রে এক পারমাণবিক গ্যাস, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা, কারণ হলো আমি হয়তো তার ডিডাকশনটা কিভাবে আসে সেটা পরে দেখাবো। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা ইকুয়াল টু 1.67, কোনো বই 66ও পেতে পারো। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই মান 1.40 এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামা ইকুয়াল টু 1.33। মোটামুটি গামা সংক্রান্ত বিষয়গুলো এরকম। এরপর আমরা গামা এর মান দেখব, কিভাবে আসছে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে আমরা আগের ক্লাসের রেশ ধরে, যেমন আগের ক্লাসের সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুইটাই পড়াইয়েছি আমি। ওই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু বাকি ছিল, সেটা হলো সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার কাজ আমরা একভাবে দেখিয়েছি তাপগতিবিদ্যা প্রথম সূত্রের আলোকে। আবার যদি সমষ্ণ প্রক্রিয়ায় গামার আলোকে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়
বা সমস্ত প্রক্রিয়া বা রুদ্ধতাপ প্রক্রিয়া গামার আলোকে কী পরিমাণ কাজ সম্পাদিত হয়, আর সমস্ত প্রক্রিয়ায় বা কী পরিমাণ কাজ সম্পাদিত করব সেই রাশিমালাটা ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরা সেই অংশটা একটু আগে চিন্তা করে নিই, তারপর আমরা এদের পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে ব্যাখ্যা করব, চেষ্টা করব ব্যাখ্যা করার। আচ্ছা আসো তাহলে আমরা এখন আসি সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের রাশিমালা। তো সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের রাশিমালার ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করি, ধরো একটা পিস্টন যুক্ত সিলিন্ডার, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, সেই সিলিন্ডারের দুইটা দেওয়াল এবং পিস্টনটাকে আমরা কুপরিবাহী হিসেবে ধরে নিই এবং সিলিন্ডারের নিচের প্রান্তটাকে সুপরিবাহী অংশ হিসেবে ধরে নিই এবং এভাবে চিন্তা করি সিলিন্ডারটি কি একটা টি উষ্ণতার পাত্রে রাখা আছে, যাতে করে সে ওই টি উষ্ণতার পাত্র অথবা উৎস থেকে সহজেই তাপ শোষণ অথবা বর্জন করতে পারে। ওই সিলিন্ডারের মধ্যে আমরা ধরে নিচ্ছি গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রা টি। তাহলে আমাদের কি হলো, এমন একটা সিস্টেম পিস্টনযুক্ত সিলিন্ডার বিবেচনা করলাম যে সিলিন্ডারের নিচের অংশ সুপরিবাহী দেয়াল দ্বারা আবদ্ধ এবং ইহা টি স্থির উষ্ণতার একটি তাপ উৎসের উপরে স্থাপিত। ওই সিলিন্ডারটির অভ্যন্তরে যে গ্যাস নেওয়া হলো সেই গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং তাপমাত্রাটি। তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি যে সিলিন্ডারটা নিচ্ছি ওই সিলিন্ডারের, মনে রেখো তাপমাত্রা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, তাপমাত্রা যেন সহজেই স্থির রাখা যায়, অর্থাৎ তাপের বিনিময় ঘটানো যায়, এই জন্য আমরা সিলিন্ডারের নিম্ন প্রান্তটাকে স্থির সুপরিবাহী হিসেবে ধরে নিচ্ছি। তো ওই সিলিন্ডারে গ্যাসের চাপ পি, জাস্ট চলক তিনটি চিন্তা করি যে গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি এবং ইহার নিচে একটি টি তাপমাত্রার উৎস আছে। ধরো ওই গ্যাসের বা ওই সিলিন্ডারের পিস্টনটিকে খুব ধীরে ধীরে ডিএক্স দূরত্ব সরানো হলো। আমি কি বলছি, ধরো কল্পিত সিলিন্ডারটিকে যদি আমি এইভাবে ধরে নিই, এই হলো কল্পিত সিলিন্ডার, এই হলো পিস্টনটিকে আমি খুব ধীরে ধীরে একটু তুলে নিলাম ডিএক্স পরিমাণ দূরত্বে, খুব ধীরে ধীরে ডিএক্স পরিমাণ দূরত্বে ধরে নিচ্ছি। আবারও পিস্টনের ক্ষেত্রফল ধরে নিচ্ছি এ। তাহলে দেখো আমাদের বিবেচিত বিষয় কি, পিস্টনের ক্ষেত্রফল হলো এ হলো পিস্টনের ক্ষেত্রফল, আর খুব ধীরে ধীরে পিস্টনটিকে ডিএক্স পরিমাণ সরণ ঘটানো হলো। তাহলে এই সময়ে তার আয়তনের যে পরিবর্তন হবে, সুতরাং উক্ত সিলিন্ডারে আয়তনের পরিবর্তন ডিভি হবে ক্ষেত্রফল ইন্টু সরণ এ ডিএক্স। এই ডিএক্সটাই হবে, অর্থাৎ এই অংশটুকু হবে আয়তনের পরিবর্তন। কৃতকাজ আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আগেই পড়ে আসছি যে স্থির চাপে কৃতকাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডিভি। আমরা যেহেতু এই অংশটাকে খুব ক্ষুদ্র সরণ ধীরে ধীরে করে নিছি, সেক্ষেত্রে তার চাপ অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তার চাপের খুব একটা পরিবর্তন হয়নি বলে আমরা স্থির চাপ ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, সুতরাং কৃতকাজ, শিক্ষার্থীবৃন্দ, এই কৃতকাজ হলো খুব অল্প সময়ে অল্প পরিমাণ সরণ স্থির চাপে সম্পাদিত করা কৃতকাজ ডিডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিভি। আচ্ছা, এটাকে যদি আমরা পিভি লেখচিত্রের সাহায্যে দেখাতে যাই, তাহলে ধরো এইদিকে দেখাচ্ছি আমরা ভি, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এইদিকে দেখাচ্ছি আমরা পি, তাহলে একদিকে পি একদিকে ভি। তো এই লেখচিত্রটাকে আমরা অনেকটা এইভাবে দেখাতে পারি, কারণ পিভি লেখচিত্র তোমরা আগেই দেখে আসছো কীভাবে আসছে। তো পিভি লেখচিত্র যদি ধরো, আমরা ধরি পিভি লেখচিত্রটা এ থেকে বিতে, এ বি হলো পিভি লেখচিত্রটা। তাহলে এই অংশটাকে যদি আমরা বলছি যে কোনো একটা ক্ষুদ্র সময়ে ডিএক্স সরণ ঘটানো হলো, ধরো অতি ক্ষুদ্র আয়তন
অতি ক্ষুদ্র আয়তনের ক্ষেত্রে এই হলো অতি ক্ষুদ্র আয়তন, এই আয়তনটাকে আমরা ধরে নিচ্ছি এটাই হলো ডিভি, অর্থাৎ ডিএক্স সরণের জন্য এই আয়তনের পরিবর্তনটা ডিভি ঘটলো। আর এখানে যদি আমি ধরে নিই যে এটা ভি1, প্রাথমিক আয়তন ভি1, চূড়ান্ত আয়তন ভি2, চূড়ান্ত আয়তন ভি2, তাহলে আমরা মোটামুটি লিখতে পারি তাহলে ওই সিস্টেমে ভি1 থেকে ভি2 আয়তনে যেতে মোট কৃত কাজ, সুতরাং ভি আয়তন ভি1 হতে ভি2তে নিতে মোট কৃত কাজ হবে W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, ডিডাব্লিউ মানে পিডিভি, ভি1 থেকে ভি2। এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ আবার আমি একটু রিপিট করি, তারপরে ম্যাথ তোমাকে টেনে নিয়ে যাবে, আবার একটু স্টার্টিংটা বোঝার চেষ্টা করো। আমরা এমন একটা সিলিন্ডার বিবেচনা করছি যে সিলিন্ডারের নিচের প্রান্তটা সুপরিবাহী এবং নিচের অংশ সুপরিবাহী এবং ইহা টি স্থির তাপমাত্রা একটি তাপ উৎসে স্থাপন করা আছে। আর ওই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস নেওয়া হচ্ছে সেই গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি। এখন এই সিলিন্ডারটিকে যদি আমরা খুব ক্ষুদ্র সময়ের জন্য ডিএক্স পরিমাণ সরণ ঘটাই, এক্ষেত্রে যদি পৃষ্ঠের ক্ষেত্রফল এ হয় তাহলে ওই ডিএক্স সরণ ঘটাতে আয়তনের পরিবর্তন ঘটবে ডিভি ইকুয়াল টু এ ডিএক্স, এবং এই আয়তন পরিবর্তনের জন্য কৃত কাজ ডিডাব্লিউ হবে পিডিভি। তো এই পুরো ব্যাপারটাকে যদি আমরা পিভি লেখচিত্রে নিয়ে যাই তাহলে এক্স অক্ষের দিকে ভি এবং ওয়াই অক্ষের দিকে পি বসালে পিভি লেখচিত্র পাওয়া যাবে। পিভি লেখচিত্র তোমরা আগেই গত ক্লাসে বুঝিয়েছি, সমস্যা প্রক্রিয়া পিভি লেখচিত্রটা এবি লেখচিত্র হবে। এখন আমি এবি লেখচিত্রের এই বিন্দুটাকে যদি প্রাথমিক আয়তন ভি1 ধরি, চূড়ান্ত বিন্দুটাকে যদি বি ধরি এবং সেখানে যদি আয়তন ভি2 ধরি, তাহলে আমাদের টোটাল কাজ করতে হবে ভি1 থেকে ভি2 পর্যন্ত। তো মাঝখানে এই অংশটা নিচ্ছি যে আমরা ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে দেখাইছি, তাহলে ধরো কোনো এক সময় খুব ক্ষুদ্র আয়তনের পরিবর্তন ডিভি অংশটা এটা দেখানো হলো, তাহলে এই ডিভি অংশ পরিবর্তন করতে গিয়ে যে পরিমাণ ক্ষুদ্র পর্যায়ে কাজ হচ্ছে সেটা হলো ডিডাব্লিউ। তো ভি1 থেকে ভি2তে আয়তন স্থানান্তরে মোট কৃত কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু ভি1 থেকে ভি2 পি ডিভি। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা আগেই জানো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় পিভি ইকুয়াল টু ধ্রুবক, প্রক্রিয়ায় পিভি ইকুয়াল টু আর টি বা পি ইকুয়াল টু আর টি ডিভাইডেড বাই ভি। এখন এই পি এর জায়গায় যদি আমি আর টি বাই ভি এই অংশটা বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, উপর থেকে একটু মুছে নিচ্ছি। দেখো তাহলে 1 নং সমীকরণে, সুতরাং 1 নং সমীকরণে ডাব্লিউ ইকুয়াল টু ভি1 থেকে ভি2, পি এর জায়গায় পি ডিভি এর জায়গায় পি এর জায়গায় আসবে আর টি বাই ভি, আর টি বাই ভি, আর এখানে হলো ডিভি, আর টি বাই ভি আর হলো ভি। এখন দেখো এখানে আর এবং টি যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এবং টি কনস্ট্যান্ট হওয়ার কারণে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি আর টি ভি1 থেকে ভি2 1 বাই ভি ডিভি। তোমরা ইতিমধ্যে ইন্টিগ্রেশন করে নিছো, তাহলে 1 বাই ভি ডিভি ইকুয়াল টু জানো লন ভি আসবে। তো আমরা এই অংশটাকে এইভাবে দেখাতে পারি ইকুয়াল টু আর টি লন ভি ভি1 থেকে ভি2, তো ইকুয়াল টু আর টি লন ভি2 মাইনাস লন ভি1, লন ভি2 মাইনাস লন ভি1, বা এই অংশটাকে একত্রে আমরা লিখতে পারি ইকুয়াল টু আর টি লন ভি2 বাই ভি1। দেখো এই হলো সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ আর টি লন ভি2 বাই ভি1, এটাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। প্রিয় শিক্ষার্থী, সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের আসুন আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো এই কোশ্চেন দিয়ে করার চেষ্টা করব। তো
যখন আমাদের গাণিতিক সমস্যা শুরু করবো তখন মনে রেখো এই ইকুয়েশনগুলো আবার তোমাদের স্মরণে রাখতে হবে। আমরা যেন অনায়াসে তোমাদের কাছ থেকে সাপোর্ট পাই ম্যাথ করার জন্য, এই জন্য মুখস্থ করে রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি তোমাদের কাছে। একই নিয়মে দেখো, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের কথা বললাম, অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের একটা বিষয় রয়ে গেছে। তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজে আসি। সমষ্ণ প্রক্রিয়া বাদ দিয়ে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। তো আমরা দেখো, যেই সিস্টেমটা আমরা নিছি প্রথমে, সে একই সিস্টেম রাখি। একই সিস্টেম রাখলে তাহলে আমাদের হাতে কি ছিল? ওই সিস্টেমে আমাদের হাতে ছিল পি, ভি, টি, তিনটাই, চাপ, আয়তন এবং তাপমাত্রা। তো পার্থক্য হলো, আগেরটা ছিল যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এখন হলো সমস্যার পরিবর্তে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে যে শিখে ফেলছো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সাধারণত তাপের আদান প্রদান ঘটে না। যেহেতু তাপের আদান প্রদান ঘটবে না, তাহলে আমরা যে সিস্টেম নেব বা যদি একটা সিলিন্ডার নিই, সেই সিলিন্ডার অবশ্যই কুপরিবাহী হতে হবে। তাহলে আগের সাথে এখনকার পার্থক্য হলো, ওই একই সিলিন্ডার, ধরো একই গ্যাস, সকল জিনিসই অভিন্ন, আমরা এখন ওই সিলিন্ডারটাকে তিন দিকে কুপরিবাহী রাখবো। কুপরিবাহী রাখার অর্থ কি? রাখার অর্থ হলো পরিপার্শ্বের সাথে তার তাপের বিনিময় ঘটবে না, কিন্তু তাপ আবদ্ধ থাকবে। কিন্তু তিনটা রাশি পিভিটি তিনটাই পরিবর্তন হতে পারে। তো এই অবস্থায় যদি শুরুতেই আমরা খুব দ্রুত আগের নিয়মে পিস্টনটাকে যদি তার আদি অবস্থান থেকে সামান্য সরিয়ে নতুন ডিএক্স পরিমাণ সরণ ঘটাই, তাহলে পূর্বে যেমন করছি ঠিক একই নিয়মে এবার আমরা পাবো কি? ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। এ হলো পিডিভি। তো দেখো, আগের সাথে এখনকার শুধু একটাই ডিফারেন্স, সেটা হলো আমরা কুপরিবাহী পদার্থ রাখছি, আর বাকি সব অভিন্ন। একই প্রক্রিয়া, খুব দ্রুত। আগে খুব ধীরে ধীরে কাজ করছি, এবার খুব দ্রুত আমরা ডিএক্স পরিমাণ সরণ ঘটালাম। সরণ ঘটানোর কারণে যদি চাপ স্থির থাকে, যেহেতু খুব দ্রুত নিয়ে নিচ্ছি, চাপের পরিবর্তন ঘটবে না, ফলে স্থির চাপে ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি পাবো। তো গ্রাফের ক্ষেত্রে যে আবার একই বিষয় চিন্তা করি, তার প্রাথমিক আয়তন ছিল V1, চূড়ান্ত আয়তন হলো V2। এখন এই যে ডিভিটা পরিবর্তন ঘটাচ্ছি, আমরা খুব দ্রুত পরিবর্তন ঘটাচ্ছি। আগেরটা কি করছি? খুব স্লোলি পরিবর্তন ঘটেছি বলে সেখানে চাপের খুব একটা পরিবর্তন হয়নি এবং তাপমাত্রারও পরিবর্তন হয়নি। এবার আমরা খুব দ্রুত পরিবর্তন ঘটাচ্ছি। আগেরটা ছিল ধীরে ধীরে তাপমাত্রা অভিন্ন রাখার জন্য, এবার খুব দ্রুত পরিবর্তন ঘটাচ্ছি কাজে তার তাপমাত্রা চেঞ্জ হতে পারে। তো ধরি এক্ষেত্রে প্রাথমিক তাপমাত্রা T1, প্রাথমিক তাপমাত্রা ইকুয়াল টু T1 এবং চূড়ান্ত তাপমাত্রা ইকুয়াল টু T2। অর্থাৎ প্রাথমিক তাপমাত্রা বলতে বোঝাচ্ছি V1 আয়তনে যখন সিস্টেমটা ছিল তখন তার প্রাথমিক তাপমাত্রা T1 ছিল, এবং V2 তাপমাত্রা যখন যাচ্ছে তখন তার চূড়ান্ত তাপমাত্রা হলো T2। আমি এখানে একটু সংক্ষেপে লিখে রাখতে চাচ্ছি, আচ্ছা লিখতে হবে না, প্রাথমিক তাপমাত্রা এত আয়তন ইকুয়াল টু V1, আর এখানে আয়তন ইকুয়াল টু V2। তো এই প্রক্রিয়ায় আমরা যদি V1 থেকে V2 পর্যন্ত কাজের হিসাব করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কাজ ডিডাব্লিউ। সুতরাং উক্ত সিস্টেম বলতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, উক্ত সিস্টেমে কৃত কাজ ডিডাব্লিউ, বা ডাব্লিউ একবারে লিখি, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ পিডিভি, এখানে V1 থেকে V2। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো পিভি ইকুয়াল টু আরটি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু দ্রুত প্রক্রিয়া হওয়ার কারণে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইকুয়েশনটাকে লেখা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি ইকুয়াল টু দি পাওয়ার গামা ইকুয়াল টু আরটি। ইকুয়েশনটাকে এইভাবে লেখা হয়, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু আরটি। তো এই যে আর এবং টি দুইটাই কনস্ট্যান্ট হওয়ার কারণে এই অংশটাকে আসলে লেখা হয় পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। কেটাকে কনস্ট্যান্ট ধরা হলো, কে ইজ এ কনস্ট্যান্ট। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে যদি ধরি, তাহলে এখান থেকে বা পি ইকুয়াল টু কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা, দ্যাট ইজ কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা। পি এর এই মানটা যদি আমরা এখানে আগের ইকুয়েশনে আগের মতো করে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, মুছে দিচ্ছি এই অংশটা। ডিডাব্লিউ ইকুয়াল টু আমাদের হাতে ছিল পিডিভি, তাহলে
বা ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ V1 থেকে V2, পি এর জায়গায় আসবে কে বাই ভি টু দি পাওয়ার গামা, কে বাই না লিখে একবারে কে বি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। তো এটাকে ইন্টিগ্রেশন যদি করি, তোমরা জানো এটাকে কনস্ট্যান্ট বাইরে রেখে আমরা ইন্টিগ্রেশন করলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1 V1 থেকে V2 মুছে দিচ্ছি নিচের অংশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু কে কমন নিলে কে বাই 1 মাইনাস গামা, তাহলে V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা, 1 মাইনাস গামা। এই অংশটা যদি কে দিয়ে গুণ করে দিই, 1 বাই 1 মাইনাস গামা, এটা কমন নিলে কে V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস কে V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। যেহেতু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটু দেখো বিষয়টা, যেহেতু পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, সুতরাং আমরা লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে দেখো তো কে V1 কে এর পরিবর্তে, যেহেতু এখানে V2 কেস, তাহলে কে এর পরিবর্তে আমি P2 V2 বসাতে পারি এখানে, 1 বাই 1 মাইনাস গামা P2 V2 টু দি পাওয়ার গামা ইন্টু V2 1 মাইনাস গামা মাইনাস P1 V1 টু দি পাওয়ার গামা ইন্টু V1 1 মাইনাস গামা। তাহলে এখান থেকে পাচ্ছি কি 1 বাই 1 মাইনাস গামা P2 V2 যদি নেই, গামা গামা কেটে যাবে, শুধু P2 V2 মাইনাস P1 V1। তো PV ইকুয়াল টু RT ইকুয়েশন দিয়ে মেনে নিলে আমরা 1 বাই 1 মাইনাস গামা 1 বাই, আচ্ছা এই অংশটা উপরে নিয়ে যাই, ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস গামা কমন নিলে P2 V2 ইকুয়াল টু RT, তাহলে RT2 মাইনাস RT1। তো এখান থেকে R কমন নিলে R বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। দুভাবে লিখতে পারি। এখন আমরা এক মোল গ্যাস বিবেচনা করলে এভাবে লিখব, যদি n মোল গ্যাসের ক্ষেত্রে W ইকুয়াল টু nR বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1, nR বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। তো এভাবে মনে রাখতে পারো, অথবা nR বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় এই অংশটা তোমরা না বোঝার কিছুই নেই, অনেকটাই ম্যাথ নির্ভর ইকুয়েশন। আমরা জাস্ট তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য না করাই পারিনি, সেই জন্য দুইটা কৃতকাজের রাশিমালা দেখাচ্ছি। সিপি, তাহলে আজকে ক্লাসে আমরা যা শিখলাম, সিপি এর সংজ্ঞা, সিভি এর সংজ্ঞা, সিপি এবং সিভি এর মান, অর্থাৎ গামার মান সিপি এবং সিভি এর আলোকে পারমাণবিক বিন্যাসের ক্ষেত্রে, তারপরে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজের রাশিমালা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকলো। আমরা সম্ভবত তাপগতিবিদ্যা সূত্রের শেষ পর্যায়ে আছি। আগামী ক্লাসে আমরা বাকি ছোটোখাটো যা কিছু থাকবে এগুলো দিয়ে মোটামুটি কিছু সূত্র, কিছু অঙ্ক করাবার চেষ্টা করব, তারপরে আমরা দ্বিতীয় সূত্রে প্রবেশ করব। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, আবার দেখা হবে আগামী ক্লাসে। তার জন্য শুভকামনা থাকলো তোমাদের জন্য, দোয়া থাকলো তোমাদের জন্য। এই পরিস্থিতিতে আমাদের জন্য দোয়া রাখবে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, এই বিশ্বাস এবং আস্থা তোমাদের প্রতি আমার আছে, এবং তোমরা আশা করি এগুলো সব কমপ্লিট করেই আবার আগামী ক্লাসে আমার সামনে হাজির হবে। ততদিন পর্যন্ত তোমাদের আবারও শুভকামনা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ।